কিছু রোগ আছে যেগুলোকে আমরা বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ শ্বাসনালী সংকোচনজনিত রোগ। শ্বাসনালী কোনো কোনো ক্ষেত্রে টাইট হয়ে যায়, টাইট হয়ে যাওয়ার কারণে পেছনে অনেক রকমের ট্রিগার আছে এবং সেই রোগগুলোকে আমরা অ্যাসমা, সিওপিডি, ব্রঙ্কিয়েকটেসিস এরকম বিভিন্ন ধরনের নামে ভূষিত করি। ইনহেলার নিলে কি সারা জীবন নিয়ে যেতে হবে? দেখুন, ইনহেলার আমরা যে রোগগুলোর ক্ষেত্রে দিই সেই রোগগুলো কিন্তু সবকটাই ক্রনিক ডিজিজ, কোনোটাই কিন্তু অ্যাকিউট ডিজিজ নয়। এবং ক্রনিক ডিজিজ আপনারা জানেন, যেমন বাতের ব্যথা বলুন, যেমন হার্টের রোগ বলুন, সুগার বলুন, থাইরয়েড বলুন, এগুলো কোনোটাই কিন্তু সেরে যায় না। নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি, আমি একজন পালমোনোলজিস্ট। আজকে আপনাদের সাথে কথা বলবো ইনহেলারের বিষয়ে। ইনহেলার সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, অনেকে হয়তো ইউজও করেন, কিন্তু ইনহেলার নিয়ে যেটা মেইন সমস্যা আমরা ডাক্তারি করতে গিয়ে ফেস করি ডে বাই ডে, যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ইনহেলার নিয়ে আজও মানুষের মনে অনেক রকমের ট্যাবু আছে, অনেক রকমের মিথ তৈরি হয়ে আছে। ইনহেলার ইউজ করবো কিনা, ইনহেলারের স্টেরয়েড আছে কিনা, ইনহেলার নিলে সেটা সারা জীবনেও ছাড়া যাবে কিনা, ইনহেলার নিলে ক্ষতি হবে কিনা, ইনহেলার নিলে বাচ্চার গ্রোথ আটকে যাবে কিনা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের রোজ আমরা সম্মুখীন হই। তাই আমার মনে হয়েছে যে কিছু বিশেষ ধরনের ইনহেলার যেগুলো আমরা রোজ প্রেসক্রাইব করি, সেরকম ইনহেলার সম্পর্কে একটু আপনাদের অবগত করা মনে হয় দরকার, যাতে কিনা মনের মধ্যে ভয়টা কাটে এবং অ্যাটলিস্ট সায়েন্টিফিক দিকটা জেনে নিয়ে ইনহেলার যে ক্ষতিকারক নয় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনহেলার অসম্ভব কার্যকরী, সেটা অন্তত আপনারা বুঝতে পারেন। তো আজ যে ব্যাপারটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কিছু রোগ আছে যেগুলোকে আমরা বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ শ্বাসনালী সংকোচনজনিত রোগ। শ্বাসনালী কোনো কোনো ক্ষেত্রে টাইট হয়ে যায়, টাইট হয়ে যাওয়ার কারণে পেছনে অনেক রকমের ট্রিগার আছে এবং সেই রোগগুলোকে আমরা অ্যাসমা, সিওপিডি, ব্রঙ্কিয়েকটেসিস এরকম বিভিন্ন ধরনের নামে ভূষিত করি। যাই হোক, তো অ্যাসমা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে অ্যাসমায় শ্বাসনালী টাইট হয়ে যায়। শ্বাসনালী কিছু ট্রিগার, ধুলো, ধোঁয়া হতে পারে, আরও নানা রকম ট্রিগার, আমার সেটা আজকের আলোচ্য বিষয় নয়। সেই টাইটনেসটা এসে যাওয়ার পর আবার এই ট্রিগারগুলো চলে গেলে বা ওষুধপত্র পেলে শ্বাসনালীটা খুলে যায়, এটাকে বলা হয় রিভার্সিবল এয়ারওয়ে। আর সিওপিডি এক্স্যাক্টলি অপোজিট, সেখানে এই মানে ওষুধপত্র পেলে বা ট্রিগার চলে গেলে খুলে যাওয়ার ব্যাপারটা আবার আসে না, সেক্ষেত্রে শ্বাসনালী যেরকম টাইট ছিল সেরকম টাইটই থেকে যায়। তো এটাকে বলা হয় ইরিভার্সিবল ডিজিজ বা একটা পার্মানেন্ট কনস্ট্রিকশন। তো এখন আমরা ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ইনহেলার প্রেসক্রাইব করতে হয়। ইনহেলার প্রেসক্রাইব করার আগে আমরা স্পাইরোমেট্রি বলে একটা টেস্ট করি, যেটা বেসিক্যালি লাং ফাংশন টেস্টের মধ্যে অন্তর্গত একটা বিশেষ ধরনের পরীক্ষা, যেখানে একজন মানুষকে একটা মেশিনের মধ্যে খুব জোরে ফুঁ দিতে হয়। সেই ফুঁ দেওয়ার মাধ্যমে তার লাংসের ক্যাপাসিটি নির্ণয় করা হয় এবং তারপর তাকে ডায়াগনোসিস করা হয় যে ওয়েদার ইটস আ রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ অর আ ইররিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ। সেই অনুযায়ী আমাদের ইনহেলার কীরকম কি হবে না হবে, কিভাবে কি দেওয়া হবে না হবে, সেটা ডিসাইড করা হয়। এবার ইনহেলারের কিছু প্রকারভেদ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনহেলার আমি সাজিয়ে রেখেছি। চেষ্টা করেছি যত রকম ইনহেলার আমাদের মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমাম ইনহেলারের ডেমো আমরা রাখতে, এবং এই ইনহেলারগুলো থেকে আপনাদের আমি বোঝাবো যে কোন ইনহেলার কিভাবে নেওয়া উচিত বা কার কি ধরনের উপকারিতা। যেমন ধরুন, এই ইনহেলারটা যদি আমি বলি, আপনার মনে হতে পারে যে এই জিনিসটা আমি কি নিয়েছি হাতে। এটাকে বলা হয় ইনহেলার, বা আরও ভালো ভাষায় বলতে গেলে প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার। এর মধ্যে একটা চেম্বার থাকে যার মধ্যে মেন ওষুধটা থাকে, আর এরকম একটা দেখতে অংশ, এখানে মুখ লাগিয়ে নিতে হয়। এখানে এর মধ্যে ডোজ কাউন্টার করা আছে, আপনি কতটা কি ওষুধ নিচ্ছেন সেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আস্তে আস্তে যখন ডোজ কাউন্টারটা কমে আসবে যে কতগুলো ডোজ বাকি আছে। এখন এই ধরনের পিএমডিআই বা প্রেশারাইজ মিটার ডোজ ইনহেলার সবসময়ই এরকম একটা জিনিস দিয়ে নিতে হয় যেটাকে বলা হয় স্পেসার। স্পেসারের মেইন গুরুত্ব কি? স্পেসারের মেইন গুরুত্ব হচ্ছে ইনহেলার যে স্পিডে এখান থেকে এই চেম্বার থেকে বেরোয়, আমরা যদি ডিরেক্ট মুখে নিই তাহলে সোজা গিয়ে ওটা গলায় ধাক্কা দেয় এবং ম্যাক্সিমাম ওষুধটাই ওই গলার আশপাশেই ডিপোজিট হয়ে যায়, লাংসে পৌঁছয় না। বেসিক্যালি এই স্পেসারের কাজ হচ্ছে ওষুধের, রাদার ইনহেলারের যে মানে গাছটা বেরিয়ে আসছে তার স্পিডটা কম করা, এবং এর মধ্যে কিছু মলিকুল থাকে যেটা ইনহেলারের অ্যাকচুয়াল ওষুধটাকে ক্যারি করে, ক্যারিয়ার মলিকুল বলা হয়, সেগুলোকে আস্তে আস্তে ডিসপার্স করে দেওয়া, যাতে কিনা আমি যে ওষুধটা ইনহেল করব
তাতে মেন ওষুধের পার্সেন্টেজ অনেকটা বেশি হয়। তো ইনহেলার, এই ধরনের ইনহেলার সবসময় স্পেসার দিয়েই নিতে হবে, এটা কিন্তু একদম প্রথম দিন থেকে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। এই ইনহেলার কোনো অবস্থাতেই মুখ দিয়ে ডিরেক্টলি নেওয়া যাবে না। এটা যদি আপনি প্রথম দিন বুঝে যান তাহলে আপনার জন্য অর্ধেক কাজ শেষ। ইনহেলার কিভাবে নিতে হবে সেটা আপনি যে ডক্টরের কাছে যাবেন ওনারা নিশ্চয়ই আপনাদেরকে গাইড করে দেবেন, প্রপার টেকনিক কি হওয়া উচিত। আমি আজ টেকনিক নিয়ে কথা বলবো না, বাট মেন যেটা দরকার বোঝা যে এই ধরনের পিএমডিআই সবসময় কিন্তু স্পেসার দিয়েই নিতে হবে। এটা গেল প্রথম ইনহেলার। এবার পিএমডিআই প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার ছাড়াও আরেক ধরনের ইনহেলার আছে যেটাকে আমরা বলি ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। অর্থাৎ কিরকম, আপনি যখন শ্বাস নেবেন তখন ইনহেলার অ্যাক্টিভেট হয়ে ওষুধ ডেলিভার করবে, আপনি যখন শ্বাস নেবেন না তখন ও কিন্তু চাইলেও কোনো রকম ওষুধ ডেলিভারি করবে না। এই ধরনের ইনহেলারকে বলা হয় ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার বা বিএআই। বিএআই এর সুবিধাটা কি? 8 থেকে 80 যে কোনো বয়সী লোকজন কিন্তু বিএআই খুব ইজিলি নিতে পারে। তার একটা নির্দিষ্ট পরিমাণ ইনহেলেশন ক্যাপাসিটি হওয়া দরকার। সেই ক্যাপাসিটি অনুযায়ী যদি উনি টানেন তাহলে এখানে একটা আওয়াজ হয়, একটা ক্লিক সাউন্ড হয়, যে ক্লিক সাউন্ডটা মানে ওষুধ ডেলিভারি হচ্ছে। সেই ওষুধটা ভেতরে গেলে আপনার রোগের জন্য যতটা নিরাময় দরকার সেটা সম্ভব হয়। এখানেও ডোজ কাউন্টার আছে, আপনি বুঝতে পারবেন কতটা কি ওষুধ যাচ্ছে না যাচ্ছে। এবং এখানে একটি স্পেশাল সুইচ আছে যেটা দিয়ে বাই চান্স যদি কখনো এই রাস্তাটা ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই সুইচটা দিয়ে এই রাস্তাটাকে ওপেন করতে পারেন। এটা গেল, একে বলা হয় ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। তৃতীয় এবং যেটা মোস্ট কমন সেটাকে বলা হয় ডিপিআই বা ড্রাই পাউডার ইনহেলার। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ক্যাপসুল আছে, এটা একটা প্ল্যাসিবো ক্যাপসুল, অর্থাৎ এর মধ্যে কোনো দরকারি ওষুধ নেই, এটা একটা স্যাম্পল। এই প্লাসিবোর মধ্যে আপনারা হয়তো খেয়াল করছেন এখানে দেখা যাচ্ছে সাদা রঙের ওষুধ রয়েছে। এই এই ধরনের ওষুধকে আমরা দু ধরনের যন্ত্রের মাধ্যমে নিতে পারি। এরকম টাইপের কিছু যন্ত্র আমাদের মার্কেটে অ্যাভেলেবেল থাকে যেগুলোকে আমরা এই ড্রাই পাউডার ইনহেলারের ডিভাইস হিসেবে ইউজ করি। এই যন্ত্রগুলোর মধ্যে এই ক্যাপসুলটাকে ঢুকিয়ে দিতে হয়, এর ভেতরে একটা পিন মেকানিজম আছে যেটা দিয়ে ক্যাপসুলটাকে ফুটো করা হয় এবং তারপর জোরে টানা হয়, যেভাবে আপনাকে আপনার ডাক্তারবাবু দেখিয়ে দেবে সেভাবে জোরে টানলে এই পুরো ওষুধটা আপনার লাংসের ভেতরে ঢুকে যায়। তাতে কি হয়, বেসিক্যালি ইনহেলারের যা উদ্দেশ্য সেটা নিয়ে আমরা পরে আসবো। এটা আরেকটা ইনহেলার, আরেক ধরনের ইনহেলার যেটা ড্রাই পাউডার ইনহেলার, বাট এটা ইনবিল্ট, অর্থাৎ এর ভেতরেই ওষুধ আছে। এটাকে এরকমভাবে প্রথমে প্রাইম করে নিতে হয়। প্রাইম করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুখে দেওয়ার জায়গাটা আছে, এখান দিয়ে যদি আপনি টানেন তাহলে ইনহেলার ভেতরে পৌঁছে যায়। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু বোঝা গেল যে এটা ড্রাই পাউডার ইনহেলার এবং প্রপার টেকনিক মেনটেন করলে এটা দিয়েও আপনার রোগের নিরাময় বা রোগকে কন্ট্রোলে আনা সম্ভব। এবার এতগুলো যে ইনহেলার আমি দেখালাম, এখানে আমার কয়েকটা কথা বলা আমার মনে হয় জরুরি। তার মধ্যে প্রথম এবং প্রধান কথা হচ্ছে যে যেটা নিয়ে আমাদের কাছে কোয়েশ্চেন আসে যে ইনহেলার নিলে কি সারা জীবন নিয়ে যেতে হবে। দেখুন, ইনহেলার আমরা যে রোগগুলোর ক্ষেত্রে দিই সেই রোগগুলো কিন্তু সবকটাই ক্রনিক ডিজিজ, কোনোটাই কিন্তু অ্যাকিউট ডিজিজ নয়। এবং ক্রনিক ডিজিজ আপনারা জানেন, যেমন বাতের ব্যথা বলুন, যেমন হার্টের রোগ বলুন, সুগার বলুন, থাইরয়েড বলুন, এগুলো কোনোটাই কিন্তু সেরে যায় না। ইনহেলারের ক্ষেত্রে সুবিধাটা কোথায়? ইনহেলারে স্টেপ আপ বা স্টেপ ডাউন প্রসেসে আমরা ওষুধপত্রের কতটা দিতে হবে সেটা নির্ধারণ করতে পারি। কি স্টেপ আপ স্টেপ ডাউন? অর্থাৎ আপনার যদি দেখা যায় একটা সার্টেন লেভেল অফ ইনহেলার নিতে নিতে রোগ বেড়ে গেল বা কোনো কারণে হয়তো বাড়াবাড়ি হয়েছে, আপনি স্টেপ আপ করে ডোজ বাড়াতে পারেন একই ধরনের ইনহেলার রেখে। আবার যদি দেখা যায় যে আপনি অনেকটা ভালো আছেন তাহলে স্টেপ ডাউন করে ওষুধ মিনিমাম করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে দের ইজ 20% চান্স যে অ্যাজমা জাতীয় রোগ অনেক সময় একটা বেটারমেন্টে যায় বা কিউরেবিলিটির দিকে যায়। বড়দের ক্ষেত্রে আফটার 15 to 18 ইয়ার্স অফ এজ এরকম কোনো সম্ভাবনা নেই, সেজন্য ইনহেলার বাধ্যতামূলকভাবে নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। আমরা হয়তো অনেক সময় দেখা যায় পেশেন্ট অত্যন্ত ভালো লাংসের দিক থেকে অত্যন্ত ভালো থাকলে আমরা রিস্ক নিয়ে কখনো কখনো ইনহেলার বন্ধ করি, তাতে পেশেন্টের একটা মেন্টাল এনকারেজমেন্ট হয় যে হ্যাঁ আমি ভালো করছি, বাট আইডিয়ালি কিন্তু ওষুধ বন্ধ করা উচিত নয়। তো এই গেল ইনহেলার রিলেটেড কথা। এবার যেটা আসি, ইনহেলারের মধ্যে দু ধরনের ওষুধ থাকে, একটাকে বলা হয় ব্রঙ্কো ডায়ালেটর অর্থাৎ শ্বাসনালীকে ডায়ালেট করে, দ্বিতীয়টা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ
যেটা কিনা শ্বাসনালীর ভেতরে যে প্রদাহ বা ইনফ্লামেশন সেটাকে কন্ট্রোল করে। এখন এই প্রশ্নটা আসে বারবার করেই আমাদের কাছে, এই যে স্টেরয়েড আমরা ইনহেলারের মাধ্যমে নিচ্ছি সেটা সেফ কিনা বা লং টার্ম স্টেরয়েড নিলে কি হবে। তো একটা কথা বলে দিই, একটু এটা মাথায় রাখবেন যে ইনহেলারের মাধ্যমে আমরা যে স্টেরয়েড দিই সেটা কিন্তু অসম্ভব রকমের সেফ। তার অলমোস্ট কোনো অংশই রক্তে মেশে না। লোকাল সাইড এফেক্ট বলতে মুখে ঘা হওয়া এবং গলার স্বর নষ্ট হয়ে যাওয়া বা গলার স্বর ড্যাম্প হয়ে যাওয়া, এই দুটো সাইড এফেক্ট হতে পারে এবং তার সমাধান অত্যন্ত সহজ। ইনহেলার নেওয়ার পরে ভালো করে নর্মাল জলে মুখ কুলকুচি করতে হবে, এইটুকু করলেই আপনি এই সাইড এফেক্টকে এড়াতে পারেন। আরেকটা প্রশ্ন বলেছিলাম আমাদের কাছে আসে যে ইনহেলার নিলে অনেক সময় বাচ্চাদের গ্রোথ কমে যায় কিনা। ঠিক উল্টো ব্যাপারটা। আপনার বাচ্চা দীর্ঘদিন অ্যাজমায় ভুগতে ভুগতে তার খিদে পাওয়া, খেতে গেলে শ্বাসকষ্ট হওয়া, এই জাতীয় জিনিসগুলো যেহেতু বেশি করে হয়, তাই বাচ্চাদের দেখা যায় অ্যাজমা থাকাকালীন বা অতিরিক্ত সর্দি থাকাকালীন গ্রোথ ঠিকভাবে হয় না। ইনহেলার দেওয়ার পর যখন সেই বাচ্চার যখন রোগ নিরাময় হয় বা সে যখন অনেকটা আরাম পায়, তখন কিন্তু আস্তে আস্তে তার খিদে বাড়ে, তার ওজন বাড়ে, তার হাইট বাড়ে, এগুলো কিন্তু সবই হতে থাকে। তো সেজন্য এরকম কখনোই ভাববেন না যে বাচ্চার মধ্যে ইনহেলারের কোনো ব্যাড এফেক্ট হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে তাদের যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে ইনহেলার চালিয়ে যাওয়ার দরকার আছে বা ইনহেলার নিতে হবে, তারা কিন্তু পুরো প্রেগন্যান্সি ইনহেলার কন্টিনিউ করবেন। কারণ এক, আপনি নিজে ভালো থাকবেন, দুই, আপনি ভালো থাকলে আপনার শরীরে অক্সিজেনেশন ঠিক হলে আপনার পেটের মধ্যে থাকা বাচ্চাটিও কিন্তু সঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার প্রপার গ্রোথ হবে। তাহলে এই রইল আমাদের ইনহেলার সম্পর্কে কথা। অযথা মিথের মধ্যে পা না দিয়ে, অযথা লোকের কথা না শুনে সাইন্টিফিক্যালি বিবেচনা করুন। এটা এমন একটা ওষুধ বা এমন একটা রাস্তা বলতে পারেন ইনহেলার, এমন একটা ওয়ে অফ গিভিং মেডিসিন যেটা কিনা খুব কম ডোজে অনেকটা ওষুধকে আপনার লাংসের ভেতরে পৌঁছে দিচ্ছে। আপনার ট্যাবলেট খাওয়া, ইঞ্জেকশন নেওয়ার থেকে অনেক 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 কম ডোজে আপনি কিন্তু ওষুধকে ভেতরে পৌঁছে দিতে পারছেন এবং ইমিডিয়েট অ্যাকশন পাচ্ছেন। তো সেজন্য দয়া করে ইনহেলারের সম্পর্কে কোনো বিভ্রান্তি ছড়াবেন না এবং ছড়াতে দেবেন না। নিজেও জানলে বা কোনো কিছু শুনলে ডাক্তারের কাছে এসে সেটা ক্ল্যারিফাই করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনহেলার আপনার ক্ষতি করবে না, উল্টে আপনার বন্ধু হতে পারে। নমস্কার।